প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ওই কুত্তা, তুই আমার দিকে এতক্ষণ টিকটিকির মতো তাকিয়ে আছিলি কেন? কি বললি তুই? আমি টিকটিকি? তা নয় তো কি, বেহায়া কোথাকার। দেখ, ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। কি করবি রে? যা ভালো বুঝবো তাই করব। আচ্ছা, আইসে রে, যা ভাগ। সামান্য একটু তোর দিকে তাকিয়ে আছিলাম বলে তুই আমাকে এভাবে বলতে পারিস না। তাকাবি কেন? ওই, আমি তোর দিকে তাকাবো না তো কে তাকাবে শুনি? ওই, আমি তোর কে রে যে আমার দিকে তাকাবি তুই? আমি তোকে ভালোবাসি আর আমি তোর দিকে তাকাবো। থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব আবার আমার দিকে তাকালে। যা ভাগ। ওকে, পরে আসবো। এই বলে আমি এক দৌড়ে নিজের ক্লাসে চলে এলাম। এবার আমার পরিচয়টা দেওয়া যাক। আমি তানভীর, আর ওই ডাইনোসরটা তথা মেয়েটা হলো জুই। আমি এবার অনার্স ফাইনাল ইয়ারে, আর জুই হলো ফার্স্ট ইয়ারে পড়ে। আমার আর জুইয়ের বাড়ি পাশাপাশি এক জায়গাতেই। আমার থেকে জুই একটু ছোট। দুজনে একসাথে এক জায়গায় থেকে বড় হয়েছি, তাই দুজনেই তুই করেই বলি। আমরা যখন ছোট ছিলাম তখন আমি বউ জামাই খেলার জন্য কয়েকটা ছেলে পুতুল নিয়ে ওর বাড়িতে যেতাম, আর আমি আর জুই পুতুল দিয়ে দুজনে একসাথে বউ জামাই খেলতাম। কিন্তু এখন আমি ওকে ভালোবাসি, ওকে আমি আমার সত্যিকারে বউ বানাতে চাই, কিন্তু পাগলিটা রাজি হয় না। তার পরের দিন সকালবেলা কলেজে, ওই জুই, কই যাস? মরতে যাই, যাবি? আমি বুঝতে পারি না তুই সব সময় আমার সাথে এমন করিস কেন? তোর বোঝা লাগবে না, ভাগ এখান থেকে। আরে শোন না। কি বলবি বল, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আমার বউ হবি আর আমি তোর বড় হব। তোরে আমি কি যে করমু? জুতা কই? ওই আমার জুতা কই? হারামিটাকে কয়টা পিটানি দিয়া লই। ছোটবেলার স্বভাব এখনো যায় নাই তোর। হুর, ছোটবেলার কথা বাদ দে, এখন বড় হয়েছি আর আমি সিরিয়াস। তোকে আমি ভালোবাসি আর তোকেই আমি বিয়ে করব। পারলে করে দেখা। আপনারা দেখলেনই তো আমার সাথে কেমন আচরণ করে জুই। অবশ্য ও আগে এমন ছিল না। যেদিন ওকে আমি প্রথম প্রপোজ করি সেদিন থেকে ও এমন করছে। আমি যেদিন থেকে ওর প্রতি দুর্বল তার ঘটনাটা বলি। আমি তখন ইন্টারে পড়ি, আর অন্যদিকে জুই এসএসসি ছাত্রী। দুজন দুই জায়গায় থাকলেও বাড়ি ছিল এক জায়গায়, তাই সবসময় দেখা হতো, কথা হতো আমাদের। কোনো খাত ছিল না আমাদের মধ্যে। আমি তখনও বুঝতে পারতাম না আমি কাউকে ভালোবাসি কিনা। জুয়ের এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, আর আমি তখন কলেজে পড়ি। দিনের অর্ধেকটা শুধু জুয়ের সাথে আড্ডা দিয়েই কাটতো আমার। এরপর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কয়েকদিন পর জুই ওর নানুর বাড়ি চলে গেল 16 দিনের জন্য। তারপর থেকে শুরু হলো আমার বুকের ভেতর চিনচিনে ব্যথা। জুই যাওয়ার 2 দিন পর থেকে বুঝতে পারলাম জুই আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যখন দুজন একসাথে থাকতাম তখন জুয়ের প্রয়োজনীয়তা বুঝতে পারতাম না, হেসেই উড়িয়ে দিতাম। আমার পরিবার আর জুয়ের পরিবার খুব ভালো মিল ছিল, তাই যেখানে যেতাম দুজন একসাথে যেতাম, কেউ কিছু বলতো না। যাজ্ঞেও সব কথা। জুই যখন তার নানুর বাড়ি চলে গেল তখন আমার সময় একদম কাটতে চাইতো না। সবসময় শুধু মনটা জুই জুই করতো। আর ওকে ছাড়া জুয়ের নামটা মাথায় আসলেই কেমন যেন নিজেকে শূন্য লাগতো এবং জীবনটাও অর্থহীন মনে হতো। তাই একদিন আমি জুয়ের মায়ের কাছে জিজ্ঞাসা করলাম, জুই কবে আসবে চাচি? তারপর জুয়ের মা বললেন, এই তো কয়েকদিন পরেই আসবে, অপেক্ষা করো। নিজের একমাত্র সঙ্গী ছাড়া ভালো লাগছে না, তাই না? আপনি তো জানেনই চাচি, এখানে জুই ছাড়া আমার আর কোনো সঙ্গী নেই, তাই ওর সাথে সবসময় থাকি। এখন ও চলে যাওয়ায় আমার একদম ভালো লাগছে না। তারপর যে কয়দিন জুই ওর নানুর বাড়িতে ছিল সেই কয়দিন আমার ভালোভাবে ঘুম হয়নি। আসলে কাছের মানুষ দূরে গেলে কারোই ঘুম আসে না। অপেক্ষা করতে লাগলাম জুইয়ের জন্য। কয়েকদিন পর যখন জুই আসলো তখন যেন আমার দেহে আত্মা ফিরে এলো। বুঝলাম এটাই তাহলে ভালোবাসা। ভালোবাসা এরকমই হয়, একজন আরেকজনের প্রতি দুর্বলতা বোধ এবং তাকে ছেড়ে থাকতে না পারাকেই
ভালোবাসা বলে। ছেলে প্লাস মেয়ে ইকাল টু দুটি দেহ এক মন, একেই বলে ভালোবাসা। ওই আমারও একই রকম হয়েছে, কিন্তু আমি পাগলটা এখনও পাগলির মন পাইনি। অতঃপর জুই ফিরে আসার পর কীরকম জানি আমার ভেতর পরিবর্তন আসতে লাগলো। যেমন এখন আমি আগের থেকে ওর কাছে বেশিরভাগ সময় ভালোবাসার আশায় থাকি। জুয়ের সাথে বেশি কথা বলার চেষ্টা করি, জুয়ের যতটা সম্ভব কাছে যাওয়ার চেষ্টা করি, কিন্তু পারি না। আমি এখনও আমার ভালোবাসার কথা জুইকে বলিনি, কারণ কিভাবে শেষে না হয় আমি ফেঁসে যাই, তারপর বাড়ি ছাড়া হই। এরপর চলে গেল অনেক দিন। আমি সেই আগের মতোই আছি, ওর সাথে মেলামেশা, ঝগড়া, দুষ্টুমি, খুনসুটি নিয়ে। পাশাপাশি বাড়ি হওয়ায় তাই যে কোনো সময় ঝগড়া করতে পারি, কিন্তু এখনও আমি আমার ভালোবাসার কথা বলতে পারলাম না। যখন জুই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আমি তখন হঠাৎ কি না কী ভেবে বলদের মতো জুইকে প্রপোজ করি। সেদিনের কথা মনে পড়লে আমার আজও ভয়ে লেপের নিচে যেতে ইচ্ছে করে। জুইকে প্রপোজ করার পর জুই আমাকে সারা এলাকা জুড়ে জুতা হাতে নিয়ে আমার পিছনে দৌড়ায়, কিন্তু শেষে ধরতেই পারে নাই। ধরতে পারলে কী যে করতো আল্লাহই ভালো জানেন। জুই আমাকে তো ফিরিয়ে দিয়েছে, আর আমি হলাম তানভীর। হাল ছাড়ার পাত্র আমি নই। আমি হাল ছাড়িনি বলেই সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমি জুয়ের পিছনেই পড়ে আছি। এত বছর হয়ে গেল, কিন্তু এখনও আমি পাগলির মনে জায়গা পেলাম না। আর বাকিটা তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। সব ইতিহাস সেদিন থেকে। জুই আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাইতেছে, কিন্তু ও একবারও বলে না, তানভীর আমি তোকে খুব ভালোবাসি রে, তুই কি আমার হবি রে। আমি এই কথাটা একবার শোনার জন্য কত চেষ্টা করি, তবুও ওর মুখ থেকে এই কথাটা বলাতে পারি না। এই তো সেদিন কলেজ থেকে ফেরার সময় দেখি জুই একটা ছেলের সাথে রিক্সা করে আসছিল। তখন আমার মনে হচ্ছিল পোলাডারে পুকুরে চুবানি দিয়ে মাইরে ফেলাই। তারপর আমি ভাবলাম, আমার কলেজার টুকরা ওই পোলার লগে রিক্সায় উঠবে কেন। এরপর বিকেলবেলা, জুই ওটা কে? কোনটা? তুই কলেজ থেকে ফেরার সময় যার সাথে রিক্সায় উঠেছিলি সে। কেন? সেটা জেনে তুই কি করবি? আমি জাস্ট জানতে চেয়েছি, উত্তর দে। যদি বলি ওটা আমার বয়ফ্রেন্ড, তাহলে কি করবি তুই? কথাটা শুনেই আমার কেমন যেন মাথা ঘুরতে লাগলো। তারপর আমি বললাম, যদি মানে কি? হ্যাঁ, সিরিয়াসলি বল। ও যদি তোর বয়ফ্রেন্ড হয় তাহলে আমি নিজেই তোর জীবন থেকে সরে যাব, কোনোদিন বিরক্ত করব না। আর তোর যদি ফ্রেন্ড হয় তাহলে তোর সাথে আসলে আসতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। বুঝলাম, ওটা আমার বয়ফ্রেন্ড, আর তুই আমাকে বিরক্ত করা ছেড়ে দে। বয়ফ্রেন্ড শব্দটা শুনে আমার দু চোখ ভিজে গেল। তারপর আমি মর্মাহত কণ্ঠে বললাম, ওহ আচ্ছা পাগলি, ভালো থাকিস রে, এই পাগলটা আর তোকে বিরক্ত করবে না। আমি এই বলে চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে এলাম। আমি একবারও পিছন ফিরে জুয়ের দিকে তাকাইনি। এখন আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। এতদিন আমি যাকে ভালোবাসতাম সে এভাবে আমাকে ঠকালো। আমাকে আগে বললেই তো পারতো যে ওর বয়ফ্রেন্ড আছে, তাহলে আমি আর প্রতিদিন শুধু শুধু ওর পিছনে পড়ে থাকতাম না। এখন শুধু একটাই আফসোস, নিজের ভালোবাসাকে নিজের করে পেলাম না। তারপর ওই দিনের পর থেকে আমি আর জুয়ের সামনে যাইনি, এমনকি ওদের বাড়িতেও যাইনি। অতঃপর আমি ঠিক করলাম আমি আর জুইকে বিরক্ত করতে চাই না। আমি জুয়ের সামনে গেলেই তো জুই বিরক্ত বোধ করে, তাই আমি যতটা পারি জুয়ের থেকে দূরে চলে যাব। এখন আমার সব কিছুই ধীর। ঠিকমতো কলেজ যায় না, কলেজ গেলেও রুম থেকে বের হয় না, কারণ মাঠে গেলে যদি আবার জুয়ের সামনে পড়ে যায় তাহলে তো জুই বিরক্ত হবে, আর আমি তো ওকে প্রমিস করেছি যে আমি আর ওকে বিরক্ত করব না। বাড়ি থেকেও বের হই না বেশি, যদি কোনো খুব দরকার পড়ে তাহলে যাই, তাছাড়া আর না। মা যেতে বলেছে অনেকবার, ঘর থেকে বাইরে বের হওয়া, জুয়ের বাড়িতে যা, এটা আন ওটা আন, নানান কাজ, কিন্তু আমি যেতাম না। ঘাড় বাঁকিয়ে বসে থাকতাম। মা অনেকবার জিজ্ঞাসা করেছে কি হয়েছে, কিন্তু আমি এড়িয়ে গেছি কিছু হয়নি বলে। কিন্তু এভাবে আর কয়দিন চলবে, আর কয়দিন নিজেকে বন্ধ ঘরে আটকে রাখবো। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আর এখানে থাকবই না। ফাইনাল পরীক্ষা হয়ে গেলেই এখান থেকে দূরে চলে যাব। কয়েক মাস পর পরীক্ষা শুরু হলো। এই কয় মাসে আমি একবারও জুয়ের সামনে যাইনি, আর ওর সাথে কথা বলতেও চাইনি। কী লাভ শুধু শুধু একজনকে বিরক্ত করার? যদি সে আমাকে ছেড়ে ভালো থাকতে পারে
তাহলে আমি কেন থাকতে পারবো না? এই কয় মাসে জুয়ো যে আমার খবর নেয়নি সেটা না। যখন আমি বাড়িতে একলা ঘরে বসে থাকতাম তখন জুই এসে মার কাছে জিজ্ঞেস করতো আমি কই গেছি। আমি তখন অন্য ঘরে থেকে শুনতাম। তারপর আমি ওর সাড়া পেয়েই ঘরের পেছনের দরজা দিয়ে চলে আসতাম। কী লাভ নিজের না পাওয়া ভালোবাসাকে সামনে এনে বুকের চাপা কষ্টটা বাড়াতে? এতে আরও দুঃখ বাড়বে, কান্না পাবে। তারপর আমি পরীক্ষা শেষে রেজাল্ট খুব তাড়াতাড়ি দিল। হাতে রেজাল্ট পাওয়া মাত্রই আমি দৌড় লাগালাম ঢাকা কলেজে ভর্তি হতে। এরপর চলে এলাম ঢাকা। আসার সময় মা অনেক কান্না করছিল, কিন্তু জুই পাগলিটাকে একবারও বলিনি যে আমি ঢাকা চলে আসব। আমি জুইকে না জানিয়েই ঢাকা চলে আসছি। পাশাপাশি বাড়ি হলে কি হবে, কাউকে না জানিয়ে রাত 11টার বাসে চলে আসলে কে জানতে পারবে? আর আমি মাকে বলে দিয়েছিলাম ওদের বাড়িতে কাউকে না জানাতে যে আমি ঢাকা চলে যাচ্ছি। এরপর ঢাকায় আমার ভালোই চলছিল দিনকাল। পড়াশোনা আর ব্যস্ত শহরের মধ্যেই নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমি। এখানে আসছি 15 দিন হয়ে গেল। এখন বোধহয় পাগলিটা নিশ্চয় জানতে পারছে আমি আর বাড়িতে নেই। ওদের সবাইকে না জানিয়ে রাতের আড়ালে চোরের মতো চলে আসি এই ঢাকা নামক দূরের শহরটাতে। এখন আমি নিয়মিত মা বাবার সাথে ফোনে কথা বলি। ফোন নাম্বার অনেক আগে চেঞ্জ করেছি আমি। মা বাবা আর বন্ধুরা ছাড়া আর কেউই জানে না সেটা। একদিন মার সাথে কথা বলছিলাম, তখন মা বলল, তানভীর, তোর আর জুয়ের সাথে কি কিছু হয়েছে? আমি বললাম, কই না তো। তাহলে জুই কথা বলবে এখন তোর সাথে, কথা বল। মা, আমার এখন অনেক পড়া বাকি আছে, আমি এখন পারবো না, রাখলাম, বাই। এই কথা বলে আমি ফোন রেখে দিলাম। আমি চাই না পুরনো কষ্টটা আবার মাথা নাড়া দিয়ে উঠুক। এরপর মা আরও অনেকবার আমাকে জুয়ের সাথে কথা বলতে বলেছে এবং জুইও আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি কথা বলিনি। এভাবে কেটে গেল 4 মাস। একদিন আমি রাত 12:30 বাজে ম্যাসে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম। ঠিক তখনই একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আমিও কি মনে করে কল কেটে দিলাম। অপরিচিত কারো কল আমি রিসিভ করি না। তারপর আরও 2বার কল আসলো, কিন্তু আমি কেটে দিলাম। কিন্তু 3বারের বার কল ধরলাম। আমি বললাম, হ্যালো, কে? নিশ্চুপ। তারপর আমি আবার বললাম, আরে আশ্চর্য, কেন আমাকে এত রাতে এতবার কল দিচ্ছেন? নিশ্চুপ। হ্যালো। ফুপানির শব্দ শোনা যাচ্ছে, মনে হয় কাঁদছে। হ্যালো, কিছু বলছেন না কেন? এবার জোরে শব্দ করে কেঁদে দিল। আপনি কে? আমাকে কল দিয়ে কাঁদছেন কেন? কিছু বললে বলুন, না হলে রেখে দিলাম। কুত্তা বিলাই, তুই শুধু কল কাটবি, তোকে আমি কেটে 2 টুকরো করে ফেলবো। তারপর আমি বুঝতে পারলাম কে ফোন দিয়েছে। এই গলাটা যে আমার খুব চেনা। ওহ জুই, তুই কেমন আছিস? আর আমার নাম্বার কই পেলি? নাম্বারটা যেখানে পাওয়ার পেয়েছি, তোর জানার দরকার নেই। আর এতদিন পরে বলছিস কেমন আছি? এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন বলে মনে করি না। কি আর কত কাঁদাবি আমায়? আর কত কষ্ট দিবি? বল না। আমি আর পারছি না, আমার সহ্য হচ্ছে না আর। মানে? আমি তোকে খুব ভালোবাসি রে। ফিরে আয় না আমার কাছে, বুকে টেনে নে না রে পাগলিটাকে, প্লিজ। তুই কি বলছিস এসব? পাগল হয়ে গেছিস নাকি? পাগল? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। যেদিন থেকে তুই আমাকে একা রেখে শূন্য জীবনটা উপহার দিয়ে চলে গেছিস, সেদিন থেকে আমি পাগল হয়ে গেছি। ঠিক করে দে না রে এই পাগলিটাকে। তার মানে তুইও আমাকে ভালোবাসিস? নিজের থেকেও বেশি আমি তোকে ভালোবাসি। তাহলে সেদিন যে বললি তুই... থাপ্পড় খাবি একটা হারামজাদা। যাকে ভালোবাসিস তাকে এত বড় ভুল বুঝতে পারলি কিভাবে? ওটা আমার ফ্রেন্ড ছিল। মানে কি? হ্যাঁ, তোকে তো আমি অনেক মারতাম, অনেক বকতাম, তবুও তো তুই আমার পিছু ছাড়িসনি।
সব সময় আমার সাথে ছায়া হয়ে মিশেছিলি, আর তখন ওইটুকু একটা সাজানো বিষয় নিয়ে এইভাবে চলে গেলি। এইভাবে কষ্ট দিতে পারলি তুই আমাকে? তাহলে তুই বললি কেন যে ওটা তোর বয়ফ্রেন্ড আর আমাকে ভালোবাসিস? তাহলে এত বছর ঘুরাইলি কেন? সরি রে, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি ওকে আমার বয়ফ্রেন্ড পরিচয় দিলে তুই আমার উপরে আরো ছায়ার মতো লেগে থাকবি, আমার খোঁজ খবর রাখবি। কিন্তু কুত্তা কোথাকার, আমাকে ছেড়ে চলে গেলি। আর যেই কদিন এখানে ছিলি তবুও আমার থেকে দূরে লুকিয়েছিলি। কেন করলি এমন আমার সাথে? ফাজলামি করার একটা লিমিট থাকে, আর তুই সেটা ছাড়িয়ে গেছিস। এখন নিজেও যন্ত্রণা পেলেই আমাকেও যন্ত্রণা দিলি। সরি রে, প্লিজ মাফ করে দে না তোর পাগলিটাকে। ফিরে আয় প্লিজ। ওকে, আসতে পারি, তবে আমার একটা শর্ত আছে। যে কোনো শর্তেই আমি রাজি। ফাইনাল পরীক্ষার পর আমি আসব। আমি আসা মাত্রই তুই আমাকে শক্ত করে জড়িয়ে ধরবি, আর কখনো কষ্ট দিবি না আমাকে। আচ্ছা ঠিক আছে। অনেক রাত হয়েছে, এখন ঘুমা। আচ্ছা ঠিক আছে। এই বলে আমি ফোন কেটে দিলাম। আমি বুঝে উঠতে পারছি না কি করব। খুশিতে তো আমার ঘুম আসছেই না। আমার পাগলিটা আমারই আছে, অন্য কারো হয় নাই। হুররে, আমার তো নাচতে ইচ্ছে করছে। এরপর থেকে আমরা প্রতিদিন কথা বলতাম ফোনে। আমার ভালোবাসা এখন আস্তে আস্তে পূর্ণতা পেতে লাগলো। পরীক্ষা এগিয়ে এলো। পরীক্ষা দেওয়ার সময় জুয়ের সাথে কম কথা বলতাম, কারণ তখন পড়াশোনা আর পরীক্ষার চাপ ছিল বেশি। জুই আমার সাথে বেশি কথা বলতো না পরীক্ষার সময়, শুধু বলতো সময় নষ্ট করলে নাকি পরীক্ষা খারাপ হবে, এই বলে কল কেটে দিত। যাক বাবা, বাঁচা গেল। পরীক্ষা শেষ। তারপর আমি বাড়ির পথে রওনা দিলাম। শেষমেশ বাসে উঠেই গেলাম। তারপর সকালে বাস ছাড়লো, বিকালে চলে আসলাম। বাস স্ট্যান্ডে নেমে দেখি মা, বাবা, চাচা, চাচি সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার জন্য, কিন্তু আমি আমার পাগলিটাকে দেখছি না। হঠাৎ কোথা থেকে যেন জুই ঝড়ের গতিতে এসে আমাকে জড়িয়ে ধরলো সবার সামনেই। তারপর আবার আমার বুকে মুখ গুজে কাঁদতে লাগলো। আমি কি করব তখন কিচ্ছু বুঝতে পারছি না। না পারছি ছাড়তে, না পারছি আমি জড়িয়ে ধরতে। সামনে থেকে মা বাবা আমাদের কাণ্ড দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ার মতো অবস্থা, আর পাশের লোকগুলো আমাদের কাণ্ড দেখেই যাচ্ছে। আপনারাও নিশ্চয় দেখেছেন। এখন আপনারা যেতে পারেন, আর আমাদের লজ্জা দিয়েন না। এমনিতেই আমরা লজ্জায় পঞ্চমুখ হয়ে গেছি। গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।